আইপ্যাক ইডি মামলায় সুপ্রিম কোর্টে যেভাবে রাজ্য সরকারের মুখ খুলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো, তিনি যেভাবে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যেভাবে তিনি ফাইল ছিনিয়ে নিয়ে গিয়েছেন, সেই সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যেটা জানিয়েছেন, কোনো রকম ভাবেই কোনো সংস্থায় সেখানে বাধা সৃষ্টি করা যায় না। এ প্রসঙ্গে কার্যত কষে একটা চড় পড়ল পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের গালে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আপনাদের সঙ্গে রয়েছে আমি তুলিকা। সুপ্রিম কোর্টে যেভাবে রাজ্য সরকারের মুখ খুলল, যেখানে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে আইপ্যাক ইডি মামলায় আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে, যেখানে 8ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি যেভাবে আইপ্যাকের যে দপ্তর রয়েছে সেখানে পৌঁছে গিয়েছিলেন, যেভাবে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যেভাবে তিনি ফাইল ছিনিয়ে নিয়ে গিয়েছেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ইডি যে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং আগামী 3রা ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে। যে শুনানিতে ইতিমধ্যেই এই সিসিটিভি ফুটেজ সংরক্ষণের যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্টে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো যে নথি, যে ফাইল তিনি ছিনিয়ে নিয়েছেন, সেই সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এছাড়াও যে 8ই জানুয়ারি ইডির অফিসাররা তদন্তে যে তল্লাশি অভিযান তারা চালিয়েছিলেন, সে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই 2টি থানা, শেক্সপিয়ার সরণি থানা এবং যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যে 4টি এফআইআর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকের পক্ষ থেকে। এই ঘটনায় ইতিমধ্যেই 4টি এফআইআর এর স্থগিতাদেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অবশেষে রাজ্য সরকারের মুখ খুলল। গতকাল যেভাবে কলকাতা হাইকোর্ট তাদের আইপ্যাক কাণ্ডের যে মামলা ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই মামলা কার্যত নিষ্পত্তি করে দিয়েছিল গতকালই কলকাতা হাইকোর্ট, এবং আজকে দেখা গেল সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যেভাবে 4টি এফআইআর করা হয়েছিল ইডির বিরুদ্ধে, সেই এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, এবং পাশাপাশি 2 সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে, যে রিপোর্টে থাকবে, উল্লেখ থাকবে সিসিটিভি সংরক্ষণে। এবার আসি, এই যে 2 ঘন্টা ধরে যে সওয়াল জবাব হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে একাধিক বিষয় উঠে এসেছে। কি কি সেই বিষয়? একদিকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে তার আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা, যেখানে 9ই জানুয়ারি ছিল এই মামলার শুনানি। কিন্তু এই হাইকোর্ট কার্যত যন্তর মন্তরের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনটাই মন্তব্য করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেছেন, যেভাবে তৃণমূলের যে লিগাল সেল রয়েছে, সেই লিগাল সেলের ভিড়ে কার্যত এই মামলার শুনানি ভেস্তে যায়, যা বিচারপতি শুভ্রা ঘোষ পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন 14ই জানুয়ারি। সুতরাং কলকাতায় কোন রকম ভাবেই এই মামলার শুনানি হতে পারে না, এবং এই মামলার তদন্ত হতে পারে না। নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে, যেখানে সিবিআই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক। এবং এই প্রসঙ্গে আরো বেশ কয়েকটি প্রশ্ন বা বেশ কয়েকটি পয়েন্ট তারা উল্লেখ করেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানান, যেভাবে এই 8ই জানুয়ারি একটা আইপ্যাকের দপ্তরে যখন ইডির তল্লাশি অভিযান চলছিল, যেভাবে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছিলেন, এবং তার আগে দেখা যায় সেখানে ডিজিপি রাজীব কুমারকে দেখা যায় ডিসি সাউথ
কে এবং দেখা যায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ পদস্থ যারা কর্তারা রয়েছেন, যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তাদেরকে সাসপেন্ডের দাবিও জানান, সাসপেন্ডের আবেদনও করা হয় সলিসিটর জেনারেল তুষার মেহতার পক্ষ থেকে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যেটা জানিয়েছেন, বিচারপতি যেটা জানিয়েছেন যে কোন রকম ভাবেই কোন সংস্থায় তারা যে কাজ করবেন এটা গণতন্ত্রের মধ্যে পড়ে, কোন রকম ভাবেই সেখানে বাধা সৃষ্টি করা যায় না। সুতরাং এ প্রসঙ্গে কার্যত কোষে একটা চড় পড়লো হয়তো পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের গালে। তার কারণ ডিজিপি রাজীব কুমার সহ পুলিশ কমিশনার যিনি ছিলেন মনোজ বর্মা এবং ডিসি সাউথ যার নাম উঠে আসছে বারংবার, তাদের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন তুলেছেন। তার কারণ তারা উচ্চপদস্থ আধিকারিক হলেও তারা কোনোদিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বা তাদের তদন্তে কখনোই হস্তক্ষেপ করা যায় না। তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা উপযুক্ত প্রমাণ, উপযুক্ত নথি এবং অনুমতি নিয়েই তারা এই তদন্তে অগ্রসর হয়েছিলেন। এবং এ প্রসঙ্গ উত্থাপন হয় তার কারণ বারংবার ধরে রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছিল যে এই তল্লাশি অভিযান কোনো রকম কোনো দুর্নীতির বিরুদ্ধে নয়, এই তল্লাশির অভিযান শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের যে সমস্ত নথি রয়েছে, কনফিডেন্সিয়াল এভিডেন্স রয়েছে, তথ্য রয়েছে, সেই সমস্ত বিজেপির হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিতে চাইছে এই কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। সে কারণেই এই তল্লাশি অভিযান। কিন্তু সেই প্রমাণ বা সেই দাবি কার্যত নস্যাৎ হয়ে যায় আজ সুপ্রিম কোর্টে। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি যে তথ্য পেশ করেছেন, যেভাবে কয়লা কেলেঙ্কারিতে, কয়লার যে দুর্নীতি, সেই দুর্নীতিতে একের পর এক নাম উঠে এসেছে, হাওয়ালার মাধ্যমে যে বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার করা হয়েছে এবং সেখানে দেখা যায় আইপ্যাকের নামও রয়েছে। আইপ্যাকের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কয়েক কোটি টাকা ঢুকেছে। আর যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর অর্থাৎ এই ইডির মূলত কাজ হচ্ছে আর্থিক তছরূপ মামলা করা, অর্থাৎ যেভাবে পিএমএলএ অ্যাক্টে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বিভিন্ন জায়গা থেকে যেভাবে দুর্নীতি হয়, যেখান থেকে টাকা সাইফন হয়, সেই সমস্ত টাকা দেশে ফিরিয়ে আনে, তার জন্যই এই সংস্থাকে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা চেয়েছেন যে যেহেতু কয়লা চুরির যে টাকা, সেই টাকা এই আইপ্যাকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। শুধু তাই নয়, গোয়ার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের যে নির্বাচন যে টাকা তারা পাঠিয়েছিল, অর্থাৎ কলকাতা থেকে গোয়াতেও কোটি কোটি টাকা পাঠানো হয়েছে, সেই তথ্য প্রমাণও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকের হাতে। আর সেই কারণেই তারা এই তল্লাশি অভিযান চালিয়েছেন। কারণ কয়লা চুরির টাকা যেভাবে সাইফন হয়েছে, যেভাবে পুরোপুরিভাবে হাওয়ালার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যেভাবে আইপ্যাকের অ্যাকাউন্টে এসে পৌঁছেছে, এই ঘটনার তদন্তটাই করতে চেয়েছিলেন। সুতরাং এটা কোনো রকম ভাবে আসন্ন নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই তল্লাশি অভিযান নয়, সেটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুতরাং একাধিক জায়গায় যেভাবে রাজ্য সরকার যেরকম ভাবে নির্বাচনের কথা বলছেন, কিন্তু কোনো রকম ভাবে নির্বাচনকে কেন্দ্র করেই এই ঘটনা নয়, এমনটাই পেশ করা হয়েছে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে। সুতরাং এখন এটাই দেখা, তার কারণ একাধিক প্রসঙ্গ এখানে উত্থাপন হয়েছে, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত সলিসিটর জেনারেল তুষার মেহতা যেটি জানিয়েছেন যে এই ঘটনা নতুন কোনো ঘটনা নয়। আর তার কারণ 8ই জানুয়ারি যখন প্রতীক জাইনের বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান, এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগে রাজীব কুমার, আইপিএস রাজীব কুমার প্রসঙ্গে সিবিআই যখন তদন্ত শুরু করেছিল সারদা কেলেঙ্কারিতেও, সে সময়ও দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজীব কুমারের
বাড়িতে পৌঁছে যেতে, ধর্ণা দিতে, অবস্থান বিক্ষোভ করতে এবং তারপরে আবারও দেখা যায় প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যেতে, সেখান থেকে সমস্ত নথি সংগ্রহ করতে, নথি ছিনিয়ে নিতে এবং পরবর্তীকালে তিনি আইপ্যাকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনেও দীর্ঘক্ষণ ধর্নায় ছিলেন এবং এ প্রসঙ্গ উত্থাপন করা হয় ইডি যারা অফিসাররা রয়েছে তারা কোনো রকম কোনো নথি তারা সংগ্রহ করতে পারেননি, তারা বাজেয়াপ্ত করতে পারেননি। তার কারণ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নথি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে যে আইনজীবী সওয়াল জবাব করেছেন, তিনি যেটা দাবি করেছেন সুপ্রিম কোর্টে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল সুপ্রিমো হয়েই গিয়েছিলেন, এটা তারা স্বীকার করছেন, কিন্তু তিনি ল্যাপটপ এবং একটি মাত্র ফোন তিনি নিয়ে এসেছেন এমনটাই জানানো হচ্ছে। সুতরাং সব মিলিয়ে গোটা যে 2 থেকে 2.5 ঘন্টার যে সওয়াল জবাব হয়েছে সেই সওয়াল জবাবে একটাই প্রসঙ্গ উঠে এসেছে, কোন রকম ভাবেই তারা যথোপযুক্ত কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সুপ্রিম কোর্টে। তার কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে এটা নয়, এটা শুধুমাত্র যে দুর্নীতির প্রসঙ্গ সেটা যেরকম প্রত্যেকটা যে নথি সেই নথি পেশ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকের পক্ষ থেকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেমন কোনো তথ্য প্রমাণ তারা পেশ করতে পারেনি। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মুখ খুলল রাজ্য সরকারের, সুপ্রিম কোর্টে মুখ খুলল পুলিশের। এই মুহূর্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে মোট 4টি এফআইআর এর এবং আগামী 2 সপ্তাহ পর রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এই সমস্ত খবরের আপডেট আমরা দেব এবং আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টির যে ভিডিও, এবং এই ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।